নিশিও কেমন যেন পাগলের মতো করে আমাকে জড়িয়ে ধরল। আমিও ওকে খুব জোরে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ এভাবে থাকার পর আমি নিজে নিশিকে ডাক দিলাম, এই নিশি, নিশি। নিশি নিশ্চুপ। আমি আবার ডাক দিলাম, আরে এই পাগলি। নিশি এবারও নিশ্চুপ। আমি এবার একটু জোরে বললাম, আরে এই পাগলি, ছাড়ো এখন। নিশি বলে, ছাড়বো না। আমি বললাম, আরে আমাকে তো চলে যেতে হবে। নিশি বলল, না গেলে হয় না। আমি বললাম, আরে আর পাগলামি করিস না তো, ছাড় এখন। নিশি আমাকে ছেড়ে দিয়ে বলল, ভালোভাবে যাবে আর পৌঁছে ফোন করবে। আমি বললাম, ওকে বাই, তুই চলে যা এখন। নিশি বলে, না আগে তুমি যাও, পরে আমি যাব। আমি বললাম, না আগে তুই যা। নিশি বলে, না আগে তুমি যাও। আচ্ছা যাচ্ছি, আল্লাহ হাফেজ। তারপর আমি এসে গাড়িতে বসলাম এবং গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো। রাস্তার মাঝপথে আমার পাশের সিটের ছেলেটা বলে উঠল, ভাই উনি কি আপনার বউ? আমি বললাম, না। ছেলেটা বলল, তাহলে? আমি বললাম, আমি ওকে ভালোবাসি আর ও আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসে। ছেলেটা বলে, তাহলে বিয়ে করছেন না কেন? আমি বললাম, করব তো। ছেলেটা প্রশ্ন করলো, কবে করবেন? আমি বললাম, পড়াশোনা শেষ করে বাড়ি ফিরেই বিয়ে করব। ছেলেটা বলল, শুভকামনা রইল ভাই। আমি বললাম, ধন্যবাদ ভাই। তারপর ছেলেটার সাথে গল্প করতে করতে রাতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। খুব ভোরে গাড়ি ঢাকা এসে পৌঁছালো। এই প্রথমবারের মতো ঢাকা শহরে এলাম। গ্রাম থেকে কখনো শহরে আসা হয়নি। অনেক আশা নিয়ে এই ঢাকা শহরে পা রাখলাম। তারপর বাস স্ট্যান্ড থেকে সিএনজি করে ঢাকা ভার্সিটিতে এলাম। প্রথমবারের মতো ঢাকা ভার্সিটি নিজ চোখে দেখলাম। অনেক স্বপ্ন ছিল এই ভার্সিটিতে পড়ব। আজকে সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। খুব ভালো লাগছে। কিন্তু ভার্সিটিতে প্রবেশ করতে কেন জানি না আমাকে দেখে সবাই দূরে দূরে সরে যেতে লাগলো। আর সাথে নাকও ছিটকাচ্ছে। হয়তো গ্রামের ছেলে বলে এমন করছে। তাদের গায়ে অনেক দামি দামি পোশাক। দেখে বোঝা যাচ্ছে তারা অনেক বড় লোক ঘরের সন্তান। একটা ভাইকে জিজ্ঞেস করলাম, ভাইয়া প্রিন্সিপালের রুমটা কোন দিকে একটু বলবেন? ছেলেটা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে হাত দিয়ে দেখিয়ে দিল, ওই দিকে যাও। আমি ওকে ধন্যবাদ দিয়ে মাথা নিচু করে গুটি গুটি পায়ে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে আমি বললাম, আসসালামু আলাইকুম স্যার। স্যার সালামের জবাব দিলেন। আমি বললাম, স্যার আসবো? স্যার বললেন, আসো। আমি বললাম, ধন্যবাদ স্যার। স্যার বললেন, কে তুমি? আমি বললাম, স্যার নতুন এডমিশন নিয়েছি, এই যে আমার এডমিশন লেটার। স্যার এডমিশন লেটার দেখে বললেন, ও তুমি কোথা থেকে এসেছো? আমি বললাম, স্যার আমি বগুড়া থেকে আসছি। স্যার বললেন, ও আচ্ছা, তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে, তাহলে যাও ক্লাসে যাও। আমি বললাম, স্যার আরেকটা কথা। স্যার বললেন, কি বলো? আমি বললাম, ছাত্র হলে একটা রুম পেলে খুব ভালো হতো স্যার। এত দূর বাসা, তাছাড়া ঢাকা শহরে আমার পরিচিত বলতে কেউ নেই। স্যার বললেন, ঠিক আছে, হল প্রিন্সিপালকে আমি তোমার কথা বলে রাখবো। ধন্যবাদ স্যার। এখন তুমি ক্লাসে যাও। আমি বললাম, ওকে স্যার, তবে আমি তো ক্লাসরুম চিনি না। স্যার বললেন, ঠিক আছে চলো আমি দেখিয়ে দিচ্ছি। আমি বললাম, ধন্যবাদ স্যার। তারপর আমি সেখান থেকে স্যারের সাথে সোজা ক্লাসরুমে চলে আসলাম। স্যারের সাথে সাথে ক্লাসরুমে ঢুকলাম। তারপর স্যার বললেন, অ্যাটেনশন অল স্টুডেন্ট। সবাই চুপ হয়ে গেল। তারপর স্যার আবার বললেন, এ হলো রাকিব, বগুড়ার এক ছোট্ট গ্রাম থেকে এসেছে, আজ থেকে তোমাদের সাথে পড়াশোনা করবে। আমি সবাইকে সালাম দিলাম। আমার সালাম শুনে সবাই অনেক জোরে জোরে হাসতে লাগলো। তারপর স্যার রেগে গিয়ে বললেন, শাট আপ। স্যারের কথায় সবাই হাসা বন্ধ করে দিল। তারপর স্যার আবার বললেন, তোমরা বেয়াদবের মতো হাসছো কেন? সালাম দেয়া কি খারাপ জিনিস নাকি? বেয়াদব কোথাকার। রাকিব তুমি গিয়ে বসে পড়ো। আমি বললাম, জি স্যার। তারপর আমি গিয়ে চুপচাপ পেছনের একটা খালি বেঞ্চে বসে পড়লাম। প্রিন্সিপাল স্যার চলে গেলেন। স্যার আবার যথারীতি ক্লাস করাতে লাগলেন। ক্লাস শেষ করে বের হয়ে যেতেই হঠাৎ একটা মেয়ে আমার দিকে তাকিয়ে বলে বসলো, খেয়াত একটা। কোথা থেকে যে এগুলো উঠে আসে আল্লাহই জানে। আমি মেয়েটির কথায় মাথা নিচু করে আছি। পোশাক দেখে বুঝলাম অনেক বড় লোকের মেয়ে, সাথে অহংকারও আছে। আমি কিছু না বলে সেখান থেকে হল প্রিন্সিপালের কাছে আসলাম। দরজা নক দিয়ে বললাম, আসসালামু আলাইকুম স্যার। স্যার সালামের জবাব দিলেন। আমি বললাম, স্যার ভিতরে আসবো? স্যার বললেন, এসো।
ভিতরে যেতেই স্যার বলল, হ্যাঁ বলো, কি বলবে? আমি বললাম, স্যার আমি রাকিব, বগুড়া থেকে এখানে পড়াশোনা করতে এসেছি। ঢাকায় আমার আপন বলতে কেউ নেই, তাই হলে যদি একটা রুম পেতাম। আর প্রিন্সিপাল স্যার হয়তো আপনাকে বলেছে নিশ্চয়। স্যার বললেন, হ্যাঁ বলেছে, কিন্তু। আমি বললাম, কিন্তু কি স্যার? স্যার বললেন, সরি আমি দিতে পারছি না, কারণ রুম সব বুকিং হয়ে গেছে। বরং এক রুমে 4-5 জন করে রুম শেয়ারিং করে থাকছে, তবুও জায়গা নেই। তোমায় কেমনে দিব বলো? স্যারের কথায় আশাহীন হয়ে পড়লাম। এখন কি করব ভেবে পাচ্ছি না। মনমরা হয়ে ভার্সিটি থেকে বের হয়ে আসলাম। আগে থাকার জায়গাটা খুঁজতে হবে। ঢাকার অলিগলি তো কিছুই চিনি না। বিকেলে ক্যাম্পাস থেকে বের হয়েছিলাম, তাই হাতে সময় পাইনি। ঢাকার অলিগলি কিছুটা পেঁচানো, তাই ওখানেই ঘুরপাক খাচ্ছিলাম, বুঝতেই পারিনি। অবশেষে একটু চিনে মেস খুঁজে পেলাম, সেটাতেও রুম খালি নেই। আসলে মেয়েটা ঠিক কথাই বলেছে, আমাদের মতো গ্রামের ছেলেদের জন্য ঢাকা শহর না। কপালটাই খারাপ। রাত হয়ে গেছে। আমি রাস্তার ল্যাম্পপোস্টের নিচে আলোতে বসে আছি। হঠাৎ বাসার কথা মনে হতেই নিশির কথা মনে পড়ল। নিশি তো ফোন করতে বলেছিল, তাই তাড়াতাড়ি করে ফোন বের করে আব্বুকে ফোন দিলাম। ফোনটা একটু বাজতেই আব্বু রিসিভ করলো। আমি বললাম, হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। আব্বু বললেন, ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছিস তুই? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো আব্বু? আব্বু বললেন, আমরাও ভালো আছি, শুধু নিশি খাওয়া দাওয়া করছে না। আমি জিজ্ঞেস করলাম, কেন, ওর কি হয়েছে? আব্বু বললেন, তুই ফোন করিসনি তাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে একটু ফোনটা দেন। আব্বু নিশিকে ডাকতেছে, আমি ফোনে সেটা স্পষ্ট শুনতে পাচ্ছি। নিশি মামুনি। নিশি বলল, জি বড় আব্বু। আব্বু বললেন, রাকিব ফোন করেছে, তোমার সাথে কথা বলবে, তাড়াতাড়ি আসো। নিশি অনেক খুশি হয়ে ওর রুম থেকে দৌড়ে আব্বুর কাছে এলো। এসে আব্বুর থেকে ফোন নিয়ে এক নিঃশ্বাসে বলল, হ্যালো ভাইয়া, কেমন আছো তুমি? তোমাকে তো গিয়ে ফোন করতে বললাম, তুমি করলে না কেন? জানো কত চিন্তা হয়েছে আমার। তুমি খুব খারাপ, আমাকে ভালোই বাসো না তুমি। আব্বু যে ওর পাশে আছে সেটা নিশি দেখছেই না, এগুলো বলেই যাচ্ছে। তারপর আব্বু নিজে সরে গেল। তারপর আমি বললাম, আমি গাড়ি থেকে নেমে ভার্সিটিতে গিয়েছিলাম, তাই ফোন করতে পারিনি। নিশি বলে, হ্যাঁ তুমি এমনই, সবার কথা মনে থাকলেও আমার কথা তোমার মনে থাকে না। আমি বললাম, বেশি ডায়লগ দিস না তো, এখন বল খাসনি কেন? নিশি বলে, তুমি ফোন করোনি কেন সেজন্য। আমি বললাম, এখন তো করলাম, যা এখন খেয়ে নে। আমি যেন আর না শুনি তুই না খেয়ে আছিস, তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। নিশি বলে, আমি না খেয়ে থাকলে তুমি কষ্ট পাবে? আমি বললাম, তোকে এত বেশি জানতে হবে না, তুই চুপচাপ খেয়ে নে। নিশি বলে, তাহলে আগে একটা চুমু দাও। আমি বললাম, কি? নিশি বলল, শুনতে পাওনি? আমি বললাম, পাইছি, তুই কি পাগল হয়ে গেছিস? নিশি বলল, হ্যাঁ আমি তোমার জন্য পাগল। আমি বললাম, আমি দিতে পারবো না। নিশি বলে, যাও, দিতে হবে না, আমিও খাবো না, দেখি তুমি কি করতে পারো। আমি বললাম, তোর এই পচা ব্ল্যাকমেল বন্ধ করবি কবে সেটা বল। নিশি বলে, তোমার সাথে সারা জীবনই চলবে, কিভাবে তোমার ভালোবাসা আদায় করতে হয় সেটাই নিশি ভালো করেই জানে। আমি বললাম, থাক, আর বেশি পাকনামো করতে হবে না। নিশি বলে, তাহলে দিচ্ছ না কেন? তারপর আমি ফোনে নিশিকে একটা চুমু দিলাম। তারপর নিশি বলল, থ্যাংক ইউ ভাইয়া। আমি বললাম, হইছে, এখন খেয়ে নে। নিশি বলে, ঠিক আছে, ভালোভাবে থাইকো তুমি। আমি বললাম, ঠিক আছে, আল্লাহ হাফেজ, বলে আমি ফোনটা রেখে দিলাম। ল্যাম্পপোস্টের নিচে আলোতে মনমরা হয়ে বসে আছি। অনেক ক্ষুধাও লাগছে, তাই পাশের দোকান থেকে কেক আর কলা খেয়ে আবার ল্যাম্পপোস্টের ওখানে আসতেছি। কিন্তু কথায় আছে না, বিপদ যখন আসে চারদিক দিয়ে আসে, আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। রাস্তায় হাঁটার সময় আমি পড়ে গেলাম কয়েকজন ছিনতাইকারীর হাতে। ছেলেগুলো এসে বলল, এই কি আছে বের কর, না হলে। আমি বললাম, ভাই আমার থেকে নিয়েন না, আমি আজকেই ঢাকা শহরে এসেছি। কিন্তু কে শুনে কার কথা? আমার ফোন সহ টাকা পয়সা সব কিছুই ছিনতাই করে নিয়ে চলে গেল। এখন আমি পুরাই অসহায় মানুষের ফিল পাচ্ছি। ল্যাম্পপোস্টের নিচে আলোতে ব্যাগ মাথায় দিয়ে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। খুব বুড়ে ঘুমটা ভেঙে গেল। তারপর পাশে ট্যাপ কল থেকে ফ্রেশ হয়ে নিলাম। অনেক ক্ষুধা লাগছে, কিন্তু খাওয়ার জন্য পকেটে একটা টাকাও নেই, তাই শুধু পানি খেয়ে পেটের কিছুটা ক্ষুধা মিটালাম। কিছুক্ষণ পর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় ঘুমানোর কারণে শার্টে অনেক ধুলাবালি লেগে গেছে।
ওইটা নিয়েই ভার্সিটিতে গেলাম। ক্লাসে প্রবেশ করতে সবাই আমাকে দেখে নাক ছিটকাতে লাগলো। আর সেই অহংকারী মেয়েটা তো বলেই বসলো, মনে হচ্ছে গোয়ালঘর থেকে উঠে আসছে, এর সাথে এখন আমাদের ক্লাস করতে হবে, কপালটাই খারাপ। আমি শুনে কিছুই না বলে মাথা নিচু করে চুপচাপ একাই পেছনের বেঞ্চে গিয়ে বসলাম। নিশির কথা অনেক মনে পড়ছে। নিশি আর এগুলো মেয়ের মধ্যে কত পার্থক্য। গ্রামের মেয়েরা কতটা সহজ সরল হয়, কোনো অহংকার নেই, আর এগুলো মেয়ে তো পুরাই উল্টা। এগুলো ভাবতে ভাবতে স্যার চলে আসলেন। আমি মনোযোগ দিয়ে সব ক্লাসগুলো করলাম। ক্লাস শেষে ভার্সিটি থেকে বের হয়ে আসলাম। আজকে একটা থাকার জায়গা ম্যানেজ করতেই হবে, আর অনেক ক্ষুধাও লাগছে। না খেয়ে থাকার কারণে মাথা ঘুরতেছে। বাসাতেও ফোন করতে পারছি না, ফোনটা ছিনতাইয়ের জন্য। আর এখানে আমার পরিচিত কেউ নেই যে তার থেকে ফোন নিয়ে বাসায় ফোন করব। আর তাছাড়া ফোন করেই বা কি বলতাম, তাদেরকে কোনো প্রকার টেনশন দিতে চাই না। আর আমার ফ্যামিলি এতটাও সচ্ছল নয় যে আমার জন্য টাকা দিবে, তাই পথ নিজেই দেখতে হবে। না খেয়ে মাথা ঘুরা অবস্থায় হাঁটার কারণে রাস্তার মাঝখানে আসছি, বুঝতেই পারিনি। কিছু বুঝে ওঠার আগে একটা কার এসে আমাকে ধাক্কা মেরে দেয়, আর আমি সাথে সাথেই পড়ে যাই। সত্যি ঢাকা শহরটা আমার জন্য না। চোখ ঝাপসা হয়ে আসছে, শুধু বুঝতে পারছি আমার দিকে অনেকগুলো মানুষ ছুটে আসছে। মনে হচ্ছে আমি আর বাঁচব না। পরিবারের কথাগুলো অনেক মনে হচ্ছে, সাথে নিশির সাথে করা স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে লাগলো।